বিসমিল্লাহির নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাসে একাদশ মানবিকের ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা আলোচনা করব ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্রে সালতানাত যুগের তুগলক বংশে ফিরোজ শাহ তুগলক নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত 2টি বা 3টি ক্লাসে যে তুগলক বংশের তথা সালতানাত যুগের যে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক, তাকে গ্রেটেস্ট বা গ্রেট যে পরিকল্পনাবিদ বলা হয়ে থাকে। সফলতা ব্যর্থতা সেটা অন্য কথা, কিন্তু সে একজন বিখ্যাত পরিকল্পনাবিদ ছিলেন, যুগের সে অগ্রগামী ছিলেন। তার রাজত্বকাল আমরা আলোচনা করে শেষ করেছি। তাকে নিয়ে তার চরিত্রে বিপরীতধর্মী গুণের সমাবেশ। বিভিন্ন ঐতিহাসিকেরা তাকে বিভিন্ন হিসেবে নামে অভিহিত করেছেন। শেষ পর্যন্ত তাকে ভাগ্যহীন নরপতি হিসেবে যে ঐতিহাসিকেরা যে চিহ্নিত করেছিলেন, তাকে যুগের বিস্ময় হিসাবে কেউ কেউ বলেছেন। যুগের সে অগ্রগামী হয়েছিলেন, বা আজ থেকে আগামী 5 বছরে বা 10 বছর 100 বছরে কি হবে সে ধরনের উনি পরিকল্পনা নিয়েছেন, বা তাকে কল্পনা বিলাসী বা স্বপ্নিক ব্যক্তিও যে বলা হয়ে থাকে। যাই হোক, তার রাজত্বের পরে বা সে যখন যে থার্ডটায় 1351 খ্রিস্টাব্দে একটা বিদ্রোহ দমনে ব্যস্ত ছিলেন, সেখানে মারা যাবার সেখানে তার চাচাতো ভাই যে ফিরোজ শাহ সেখানে ছিলেন, এবং তাকে যে খিলাফত সিংহাসনের উত্তরাধিকারী। সেখানে এটা নিয়ে মতবিরোধ আছে, আমরা পরে আলোচনা করব। যে সেখানে ফিরোজ শাহ তুগলককে যে ক্ষমতা বা উনি ক্ষমতায়, ফিরোজ শাহ তুগলক যে 1351 থেকে শুরু করে 1388 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 13 বছর 30 বছরের অধিক কাল, প্রায় 40 বছরের কাল উনি রাজত্ব করেছিলেন। এজ এ ম্যান হিসেবে ফিরোজ শাহ তুগলক যে ধার্মিক ছিলেন, উনি যুদ্ধাংশী মনোভাব তার ভিতরে ছিল না। সবচেয়ে ভালো কথা হয়েছিল যে সে প্রজা কল্যাণমূলক কাজে সে নিজকে বেশি যে আত্মনিয়োগ করেছিল। এই জন্য তার 2টি নীতি আছে, যেটা একটা হলো পিতা মহীশুভ আচরণ, মাতা মহীশুভ আচরণ। এই দুটি আচরণ বা এই দুটি তার এই গুণ তোমরা এগুলো ভালো করে শিখে নেবে। এগুলো শর্ট প্রশ্ন হয়ে থাকে এগুলো। যে আমরা বলতেছিলাম যে গিয়াসউদ্দিন তুগলককে যে কনিষ্ঠ পুত্র রজব এর পুত্র যে শাহ তুগলক, যে ফিরোজ শাহ তুগলক রজবের পুত্র, অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলকের ভাই রজবের পুত্র ফিরোজ শাহ তুগলক এবং গিয়াসউদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের যে চাচাতো ভাই, যে সে ক্ষমতা আসে তারপরে। তো তার জন্ম তারিখ বলতেছে 1309 খ্রিস্টাব্দে সে জন্মগ্রহণ করেছিলেন। মাতার দিক থেকে সে দর্শক পাঞ্জাবের অন্তর্গত রাজপুত রাজমহলের কন্যা লাইলা, এবং তার পিতা ছিল যে রক্তে ছিল তুর্কি বংশের রক্ত প্রবাহিত। দুই দুর্ধর্ষ রাজবংশে বা দুর্ধর্ষ বংশের রক্ত তার শরীরে প্রবাহিত ছিল। যে আমরা দেখতাম সম্রাট বাবরকে আমরা এই ধরনের দেখবো, চেঙ্গিস খান একদিকে তমিলঙ্গের বংশ, অন্যদিকে যে চেঙ্গিস খানের বংশধর, দুই বংশধরের সংমিশ্রণে ভারতের মোগল ইতিহাসের সূচনা হয়েছিল, যেটা আমরা পরে আলোচনা করব। যাই হোক, যে 7 বছর বয়সে সে মারা যাওয়ার পরেও যে মোহাম্মদ বিন তুগলকের তত্ত্বাবধানে সেই লালন পালন বা বিদ্যাশিক্ষা অর্জন করেছিল।
আর সে যখন সুলতান তুলো যখন সিংহাসনে বসেন তখন তার বয়স হলো 18 বছর। এইকালে তার যা শিক্ষা যাই কিছু দরকার যুদ্ধবিদ্যা বা শাসনতন্ত্র ইত্যাদি ব্যাপারে যে শিক্ষা দিয়েছিলেন, এর মূল কারণ হচ্ছে যে মহাযুদ্ধগুলোর কোনো পুত্র সন্তান ছিল না। পুত্র সন্তান না থাকাতে উনি তাকে ধরে নিয়েছেন সম্ভবত তার উত্তরাধিকারী হিসেবে যে নিয়োগ দেওয়ার জন্য। এই ক্ষেত্রে যে উত্তরাধিকার নিয়ে যে বিভিন্ন কথা আছে। সে যখন মারা যায় 1351 খ্রিস্টাব্দে 20শে মার্চে যে তখন সেখানে পুরুষাতুগুলো উপস্থিত ছিলেন এবং তার কোনো যে পুত্র সন্তান ছিল না, তাই তার চাচাতো ভাইকে যে মোহাম্মদ তুগলক যে তার পরবর্তী সিংহাসনে উত্তরাধিকারী মনোনয়ন করে যান। এই ক্ষেত্রে এই মতকে যে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী এবং শামস সিরাজ আফিফ উল্লেখ করেছেন, কিন্তু অন্য সূত্র বলতেছে যে মোহাম্মদ তুগলক যে কাউকে তার সিংহাসনের উত্তরাধিকারী মনোনয়ন করে দেন নাই। তার আকস্মিক মৃত্যুতে উপস্থিত সেনাবাহিনী যে বা অন্যরা মিলে যে আমির উমরা যারা ছিল সেনাবাহিনী আমরা তাকে সিংহাসনে যে উত্তরাধিকারী যে নিয়োগ করে যান অভিজাত সেখানে আমির উমরা অভিজাত সম্প্রদায় আমির উমরা বা ধর্মীয় একটা দিকও আছে, তাদের সাপোর্ট ছাড়া যে সিংহাসনে যে টিকে থাকাটা কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে তাদের দুটি ভাগ হয়ে যায়, নির্বাচন আমির এবং অভিজাতদের দ্বিধা বিভক্তি দেখা যায়। তবে এই অবস্থায় স্থানীয় যেটা আছে যেখানে আমি বলছিলাম ঠাট্টায় অবস্থিত আমির এবং অভিজাতদের বারবার অনুরোধে উনি যে 1351 খ্রিস্টাব্দের 23শে মার্চ ফিরোজ শাহ তুগলক উপাধি ধারণ করে সিংহাসনে বসেন। এই ক্ষেত্রে আরেকটা কনস্পিরেসিও করা হয়েছিল যে ইতিমধ্যে যে খাজা জাহান নামে মোহাম্মদ তুগলকের এক কর্মচারী সুলতানের এক কল্পিত শিশুপুত্রকে দিল্লি সিংহাসনে বসান এবং নিজে অভিভাবক নিযুক্ত হন। এক পুত্র তার যেমন আমাদের এখন কিছুদিন আগে জাতীয় পার্টি আরেকটা অংশ গঠিত করা হয়েছে, তারা দাবি করতেছে যে তারা জাতীয় পার্টির মূল স্রোত। এদিকে একটা আগেও দু এক ভাঙা দিয়েছে, এখন আবার আরেকটা ভাঙা দিয়েছে। তো এটা কতটুকু টিকবে দেখা যাক। এখানেও তাকেও যে শিশু এবং নিজেকে কিন্তু আমির উমরাদের কোনো সমর্থন না পেয়ে খাজা জাহান সুলতান ফিরোজ তুগলকের কাছে আত্মসমর্পণ করে। আমি আগেই বলেছি আমির উমরা রাষ্ট্রের অভিজাত সম্প্রদায় এবং ধর্মীয় দিকে যে ওলামায়ে কেরাম আছে যে তারা যদি সাপোর্ট না করে যে সেখানে টিকে না, এখানে তাই হয়েছে এবং সুলতান তাকে ক্ষমা করে দিয়ে তাকে সামারার গভর্নর নিয়োগ করা হয়। তাকে ওই যে খাজা জাহানকে একটা প্রদেশের গভর্নর নিয়োগ করা হয়। কিন্তু পরবর্তী যে দেখা যায় যে সামানা যাওয়ার পথে যে শের খান নামে একজন ঘাতকের হাতে সে নিহত হয়। অনেকে মনে করে আমির উমরাদের চাপে সুলতান খাজা জাহানকে হত্যা করেন। বলছে তাকে পাঠাইছে একদিকে যাও তুমি ক্ষমতা নাও, অন্যদিকে ঘাতক দল পাঠাইছে যে তুমি যে যাও তাকে হত্যা করো। যে আমাদের দেশে এখন তো মাঝে মাঝে আমাদের প্রতিজ্ঞা রূপ বিভিন্ন কারণে কোনো বিরোধ সৃষ্টি হলে হাটে বাজার থেকে বাড়িতে যাচ্ছে, হুন্ডা করে হাটে বসে আছে, যাওয়ার সময় আক্রমণ করে মারতেছে, প্রতিপক্ষ মারতেছে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক যে এই ধরনের যে খাজা জাহানকে যে হত্যা করা হয়, এরপরে যে ফিরোজ শাহ তুগলকের সিংহাসন লাভের সাংবিধানিক তাৎপর্য ঐতিহাসিকরা বিভিন্ন কথা বলেছে। আমরা একটু তুলনামূলক আলোচনা করে দেখি। তোমাদের বইতে তেমন একটা বেশি নাই, আমি অনার্সের বই থেকে দেখি তোমাদেরকে বলছি। সেখানে সবকিছুই উত্তরাধিকার সূত্রে একটা দ্বন্দ্ব লেগেই থাকে, এটা আছে। যদি গণতান্ত্রিক পরিবেশে হয়
শুধু হলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হবে, যে জিতবে সে ক্ষমতা আসবে, সেটা হলো ক্লিয়ার কথা। আর মনোনয়ন দিতে গেলে যে তখনই বিভিন্ন সমস্যা যে সৃষ্টি হয়, যে সেখানে যে ঐতিহাসিক ডক্টর আর.পি. ত্রিপাঠী বলেন, ফিরোজ শাহ তুগলকের সিংহাসন লাভ একথা প্রমাণিত করে যে পিতার সিংহাসন পুত্র অধিকার থাকলেও অভিজাত এবং ওলমাদের দ্বারা প্রার্থী নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কথাটা আমি আগেই বলেছি, খুবই গুরুত্বপূর্ণ। যে প্রখ্যাত ঐতিহাসিক শামসী সিরাজ আফিফ বলেন, আমির এবং মালিকেরা ফিরোজ শাহকে সিংহাসনে বসার অনুরোধ জানালে ফিরোজ শাহ প্রথমে রাজি হন নাই। এ ব্যাপারে আধুনিক ঐতিহাসিক মনে যথেষ্ট সন্দেহ আছে। তখনকার ঐতিহাসিক, মধ্যযুগের ঐতিহাসিক বা আধুনিক যুগের ঐতিহাসিকেরা বিভিন্ন জনমত সন্দেহ। এক্ষেত্রে আবার যে প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর আগা মাহাদি হোসেন বলেন, মুহাম্মদ বিন তুগলক জীবিতকালে সিংহাসন লাভের জন্য সুন্নি উলামাদের সঙ্গে মিলিত হয়ে চক্রান্ত করেন। আসলে ফিরোজ শাহ তুগলক উলামাদের সমর্থনে সিংহাসন বসার ষড়যন্ত্র করেন এবং সুলতান মুহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর যখন আমির উমরা তাকে সিংহাসনে বসতে বললেন, তখন তিনি নিশ্চিত ছিলেন না যে উলামারা তাকে পূর্ণ সমর্থন দেয় কিনা। মতপার্থক্য আছে। এই জন্য তিনি প্রথমে সিংহাসনে বসতে চাননি। আবার অনেক ঐতিহাসিক তাকে সিংহাসনে বেআইনি দখলদার হিসেবে চিহ্নিত করেছেন। অথবা তিনি কি সিংহাসনের বৈধ উত্তরাধিকারী ছিলেন? প্রখ্যাত ঐতিহাসিক স্যার উইলসন হেগ বলেন, মৃত সুলতান মুহাম্মদ বিন তুগলকের প্রকৃত পুত্র ছিল সেই বালক যাকে উজির খান-ই জাহান সিংহাসনে বসাতে চেষ্টা করেন। আমি আগেই বলেছি যে তার কোনো পুত্র সন্তান নাই বলছে, এখন বলতেছে না সেই প্রকৃত ছিল। তবে হ্যাঁ, এখন তখনকার দিনে একাধিক তারা বিয়ে করত, যে সেখানে আর অন্য সংসারে কোনো পুত্র সন্তান আছে কিনা সেটা ইতিহাসে এখনো আসে নাই। তবুও ঐতিহাসিকরা গবেষণা করে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছে। যদি এই বালককে ন্যায্য উত্তরাধিকারী ধরা হয়, তাহলে ফিরোজ শাহ তুগলককে বেআইনিভাবে সিংহাসনের দখলকারী হিসেবে বলা যায়। বৈধ উত্তরাধিকারী হলে তো শেষে তো সুলতান মনোনয়ন দিয়ে যেতে হবে। যে আমিরের ছেলে আমির হবে এমন তো কোনো কথা না। আমিরের আরও যদি যোগ্য উত্তরসূরি থাকে, অবশ্য যোগ্যতা মাপকাঠি উত্তরাধিকার সূত্রে কখনো হয় না। এটা কখনো হয় না যে আমাদের দেশে আছে কি, যেমন পীরের ছেলে পীর হচ্ছে, কিন্তু যে আমি প্রফেসর, আমার ছেলে তো লেখাপড়া না করলে প্রফেসরি করতে পারবে না, সে তো লেখাপড়া করতে হবে। তার পুত্র ঠিক আছে, ধরলাম খানে জাহান তার পুত্র, কিন্তু তার যোগ্যতা অভিজ্ঞতা যদি না থাকে, তাকে সে কিভাবে সিংহাসন? তো যে ক্ষেত্রে যদি আলাদা দৃষ্টান্ত যদি বলা হয়, তাহলে যে আমরা বলি যে বালক, যে আকবরকে তো 11 বছর বয়সে সিংহাসনে বসানো হয়েছে। 11 বছর বয়সে একটা ছেলেকে দিয়ে কি সিংহাসন চালানো যায়? সেখানে ওই যে এক কথাই আমত্তবর্গ, পরিষদবর্গ তারা চাইছিল যে আপনি থাকেন, আমরা রাষ্ট্র চালাবো, এরকম ভাবে হয়েছে। এক্ষেত্রে আমির উমরারা কিন্তু তাকে চায় নাই। তারা যে স্থানীয়রা যখন যে চাইছিল, তখন ফিরোজ শাহ বলছে, তবে উনি সন্দিহান ছিল যে আমাকে সাপোর্ট করবে কিনা, উনি দ্বিধাদ্বন্দ্বে ছিল। যাই হোক, যে প্রখ্যাত ঐতিহাসিক শামসুর আফিফ বলেন যে সুলতান মুহাম্মদ তুগলকের একটি কন্যা সন্তান ছিল। বংশানুক্রম অধিকার দিক দিয়ে বিচার করে ক্ষেত্রে একমাত্র বৈধ দাবি ছিল সুলতান মুহাম্মদ তুগলকের ভগিনী যে খোদাবন্দ যার পুত্রের তার বোন খোদাবন্দে যার সিংহাসনে তার পুত্রকে বসাবার যে ব্যর্থ চেষ্টা চাইছিল, কিন্তু পারে নাই। আসলে সুলতান সিংহাসনে বসানোর দাবি একমাত্র নিয়ম ছিল না। কোনো প্রার্থী উলামা অভিজাত তারা নির্বাচিত হলে তারাই সিংহাসনে একমাত্র বৈধ হিসেবে বসবেন। এই দিক থেকে সুলতান ফিরোজ শাহ তুগলকের জবরদখলকারী ছিলেন না। এখানে বিতর্কতা আছে, উনি জবরদখলকারী ছিলেন না। এখন বাগিনা বা খানে জাহান তাদের যোগ্যতা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, এটাও ঠিক। আর একটা হচ্ছে যে আমির উমরারা দুটি দিক আছে সেখানে, যে ওলামা এবং অভিজাত সম্প্রদায় ধারা, এই দুটো জিনিস। আর
রাষ্ট্রকে যারা পরিচালনা করে রাজকর্মচারী তারা এখানে অভিজাতদেরকে বলতে কি রাজকর্মচারীদেরকে বোঝানো হয়েছে? না, রাষ্ট্রের যে একটা এলিট শ্রেণী যাদেরকে বলা হয় অর্থশালী বিত্তশালী তোমরা এই যে দেখো যে আমাদের এখন ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে হোক বা যে কোনো কারণে হোক যে তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কালকে থেকে খোলা দিয়ে দিচ্ছে কিন্তু আগে 23 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত বলতেছে কঠোর লকডাউন হবে কিন্তু ওনারা অনুরোধ করছে সেটা যাই হোক রাষ্ট্রের স্বার্থে হইতে বৃহত্তর স্বার্থে অথবা ওনারা করেছেন এরকম সুতরাং ওদের একটা এরা একটা দেশের একটা শক্তি একটা এলিট সম্প্রদায় একটি পাওয়ারফুল তারা যে পাওয়ার এক্সারসাইজ করে তাদের যে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলো বা শিল্পপতি বলো তারা পাওয়ারফুল করে যে যাই হোক যেমন কালকে থেকে যে সেখানে আবার দুপুরে 2টার খবরে দেখলাম আবার কথা আছে যে আমাদের সম্মানীয় যে সংস্থাপন মন্ত্রী প্রতিমন্ত্রী বলতেছে যে সেখানে হচ্ছে যে ওনারা বলছেন যারা ঢাকা আছেন কর্মচারী তাদেরকে নিয়ে তাদের ইন্ডাস্ট্রি খোলার কথা কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের বিজিএম এর সভাপতি বলছে এই কথা কিন্তু এখন দেখা যাচ্ছে যে না বাইরে থেকে লোক আসা ঢাকা শহরে ঢোকার জন্য স্রোতের মতো মানুষ আসতেছে তাহলে তো কথার ভিতর ফাঁক দেখা যাচ্ছে যাই হোক সেটা রাষ্ট্রের স্বার্থ রাষ্ট্র আছেন আমাদের সরকার মহোদয় আছেন আমাদের মন্ত্রী মহোদয়রা আছেন ওনারা এবং যেটা এক্সাম্পল ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আমি আলোচনা করতে গিয়ে প্রসঙ্গটা আসছে অন্য কিছু না যে সেখানে যে ওই যে বলছে যে ফিরোজ শাহ তুগলক কিভাবে ক্ষমতায় টিকে গেল সেই ব্যাপারটা যে অনুরোধে হতে পারে যে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ আছে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো খুলে দেওয়া দরকার গার্মেন্টস সেক্টর খুলে দেওয়া দরকার সেজন্য খুলে দিয়েছে সরকার মনে হচ্ছে ভালোভাবে খুলে যাক আল্লাহ ভালো করুক আমরা উভয়ের ভালো হোক রাষ্ট্রের ভালো হোক আল্লাহ পৃথিবীকে করোনা মুক্ত করুক এটা আমরা কামনা করি এইভাবে যে ফিরোজ শাহ তুগলক যে ক্ষমতা আসছেন ক্ষমতা বলছেন তবে উনি তার ভিতরে মানবীয় গুণাবলী ছিল মানুষদের প্রতি অনাথদের প্রতি তারপরে গৃহিণীদের প্রতি যে পথের প্রতীকদের প্রতি যেটা আমাদের দেশে যে বলা ফতকলি ফতকালি স্কুল যাদের বাড়িঘর নাই রেল স্টেশন প্ল্যাটফর্ম বাজার তারা জীবনযাপন করে যে এই ধরনের লোকদের প্রতি এই জন্য যে প্রজা বৎসল শাসক বলা হয় থেকে ফিরোজ শাহ তুগলককে সেজন্য উনি যুদ্ধের দিকে বেশি মনোনিবেশ করেন নাই যুদ্ধ অপেক্ষা শান্তির দিকে প্রজাদের কল্যাণের দিকে উনি মনোনিবেশ করেছিলেন বেশি বেশি করে আমরা দেখি যে এই দিকে বেশি উনি যে মনোনিবেশ করেছেন তো উনি বৃহৎ অভিযান চালিয়েছিলেন যে আমাদের বাংলা এখানে একটা প্রাদেশিক শাসন করতে ছিল হাজী ইলিয়াস শাহী বংশ এই শাহী বংশটা থেকে বাংলার স্বাধীনতা আলাউদ্দিন হোসেন শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ একটা স্বাধীন নরপতি ছিল বাংলার যে সেখানে আসিও যে পুরোপুরি দখল করতে পারে নাই তারা চুক্তি করে ফিরে যেতে হয়েছে যে এটাই ছিল তার শক্তিশালী সামরিক অভিযান ছিল বেশি এটাই যে ফিরোজ শাহ তুগলক সেজন্য উনি বাধ্য না হলে যে যুদ্ধের দিকে বেশি যুদ্ধ অভিযানটা উনি করতেন না বাধ্য না হলে রাষ্ট্রের সংহতির প্রশ্ন রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্বের প্রশ্ন জনগণের নিরাপত্তার প্রশ্ন এই ক্ষেত্রে এসে উনি বাধ্য হয়েছেন যে যুদ্ধগুলো করার জন্য বা যেসব অভিযানগুলো যে জায়গায় করা হয়েছিল সে বাংলা অভিযান করেছিল উড়িষ্যার দিকে অভিযান করেছিল নগরকোট অভিযান করেছিল সিন্ধু অভিযান করেছিল এছাড়া আরো কিছু ছোটখাটো বিদ্রোহ হয়েছিল যে সে বিদ্রোহগুলো উনি দমন করি যে উনি যে শাসন ব্যবস্থার দিকে মনোযোগ সেখানে রাজস্ব সংস্কার কৃষি সংস্কার ব্যবসা বাণিজ্য সংস্কার জনহিতকর কার্যগুলি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক তারপরে শিক্ষা ও সংস্কৃতি পৃষ্ঠপোষক কৃতদাস বিভাগ সামাজিক বিভাগ তারপর তার ধর্মনীতি মূর্তনীতি বিচার ব্যবস্থা নীতি ইত্যাদির দিকে উনি বেশিরভাগই যে নজর দিয়েছিলেন যে
এক্ষেত্রে আমরা এখন দেখি বাংলা অভিযান কেন উনি কি জন্য করতে হয়েছিল, যে বাংলা যে যেখানে 1353 থেকে 1334 দুইটি অভিযান করেছিল, 1359 থেকে 1360 এই দুটি অভিযান উনি করতে হয়েছিল, যে ঐতিহাসিকরা যে গুণাবলী তার যে বলতে চাচ্ছেন, যে তার যে একটু সংক্ষেপে যেটা বলেছে, ফিরোজ তুগলক ছিলেন দুর্বল চিত্তের সুলতান, তার রাজত্বকালে তেমন কোনো উল্লেখযোগ্য যুদ্ধ কিংবা বিজয় কার্য সম্পন্ন হয়নি। তিনি নিজে ছিলেন একজন অদক্ষ সৈনিক এবং তার চরিত্রের দৃঢ়তা, ব্যক্তিত্ব ও কঠোর সংকল্পের অভাব ছিল তার পক্ষে হৃদয়রাজ্য পুনরুদ্ধার করা কিংবা রাজ্য জয় করার কোনো যোগ্যতাই ছিল না। বস্তুত তিনি যুদ্ধ-বিগ্রহ অপেক্ষা ধর্মকর্মে অধিক আনন্দ পেতেন। যে কথাটা আমি বলেছি যে আগেই, ধর্মকর্ম করতে সেখানে মানব কল্যাণের মাধ্যমেও তো ধর্মীয় কাজগুলো যা হয়, সেখানে মানব কল্যাণ বা ধর্মীয় দিকটাই বেশি। প্রতিপক্ষকে তুমি ক্ষমা করে দাও, এটা হলো যে ধর্মীয় দিক। আর প্রতিশোধ নেওয়া সেটাকে উত্তম বলে না, ক্ষমা করে দেওয়াটা কি যে উত্তম ভালো ছিল। এটা তোমরা জানো, আমার জন্য সে বাংলা অভিযান উনি করেছিলেন, যে বাংলা অভিযান করতে গিয়ে যে মনবিন তুগলকের রাজত্বকালে অরাজকতা এবং বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বাংলার শাসন করতে হাজী ইলিয়াস, যাকে তার উপাধি ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, এরপরে আসছিল আলাউদ্দিন হোসেন শাহ, তাদের থেকে বাংলা একটা স্বাধীন নরপতি ছিল, তারা স্বাধীনভাবে বাংলা চালাইছিল, তারা স্বাধীন বংশ প্রতিষ্ঠা করেছিল, যে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। এই উচ্চকালে ইলিয়াস শাহ কর্ণময় সমগ্র বাংলা, ত্রিহুত, নেপালে কিছু অংশ এবং উড়িষ্যা বিজয় করে বেনারস পর্যন্ত রাজ্যসীমা বৃদ্ধি করেন এবং তিনি রাজধানী দিল্লি অধিকারের ইচ্ছা পোষণ করেন এবং সাহসী ও কেন্দ্রীয় রাজধানী দখল করবে, প্রাদেশিক থেকে কেন্দ্রীয় যায় দখল করবে, এই ধরনের যে ছিল। এটা ওই তার যুদ্ধ পলিসিটা তো উইক ছিল, দুর্বল ছিল, সেই জন্য উনি সাহস করেছেন, তবে পারেন নাই। তাই বাংলার দিল্লি আধিপত্য পুনঃস্থাপনের জন্য সুলতান ফিরোজ তুগলক 1353 খ্রিস্টাব্দে 1,00,000 তীরন্দাজ হল 90,000 অশ্বারোহী এবং বহু রণতরী নিয়ে বাংলা অভিযান প্রেরণ করেন। বাংলার তিনি অভিযান করেছিলেন, যে এক একটা অভিযানে অনেক টাকা খরচ। তখন তো পায়ে হেঁটে বা হাতি অথবা ঘোড়া অথবা অন্য বাহনে করে মালামাল নিয়ে যেতে হয়, সেখানে তো সব কিছু তাদের অস্ত্রশস্ত্র নেওয়া হতো, খাদ্য সামগ্রী নেওয়া হতো, তাদের পোশাক নেওয়া হতো। এখন তো একটু বহর জাতিতে অসুবিধা নেই, ট্রাকে করে নিয়ে যাচ্ছে, ট্রেন নিয়ে যাচ্ছে, কামড় নিয়ে যাচ্ছে, তাদের খাদ্য সামগ্রী সব কিছুই নিয়ে যাচ্ছে, তারা চাউল, ডাল, আটা, তেল, শুকনা সব কিছু নিয়ে যায়, শুধু কাঁচা বাজারটা যেখানে যায় সেখান থেকে ক্রয় করে বা তারা কিনেও নিয়ে যায়। তবে এই বিরাট বহর নিয়ে উনি শুরু হলো বাংলা অভিযান, এবং এই খবরে বাংলা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রাজধানী পান্ডুয়া থেকে 12-13 মাইল দূরে অবস্থিত একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। সে রাজধানী ছেড়ে বিরাট একটা দুর্গ আছে, একডালা দুর্গ, সেখানে আশ্রয় গ্রহণ করছে এখানে, এবং এইখানে প্রায় 8-9 মাস যে তারা অবরোধ করে রাখে, কয়েক মাসে একডালা দুর্গ অবরোধ করে রাখার পর বর্ষার আগমনে এবং মশা উপদ্রব বেড়ে যাওয়ার কারণে বিদ্রোহী সুলতান ফিরোজ তুগলক বাংলা যে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সাথে সন্ধি করে দিল্লিতে ফিরে যান। দিল্লিতে ফিরে অর্থাৎ কোনোরকম বা মান সম্মান নিয়ে আসছে, কিন্তু অন্য কোনো সুলতান যদি হতো তাহলে সেখানে তারা একডালা দুর্গ আক্রমণ করে দুর্গকে মেছাকার করে তার আত্মসমর্পণ করতে বাধ্য করতে, সেখানে সে একটুটুকু এত যে ডিস্ট্রাকটিভ, যেটাকে আমরা বলি ধ্বংসাত্মক অভিযান উনি পরিচালনা করে নাই, দর্শন করবেন। এই ক্ষেত্রে এই অভিযানকে প্রখ্যাত অধিকারী জিয়াউদ্দিন বারানী বলেন, মুসলিম জবনীরা বাদির ছাদে উঠে কাটতে থাকেন। এখন দেখাইছি যে এখানে এরা হয়তো বা পলিসিও নিছে, কে বাংলার শাসনকর্তা শামসুদ্দিন ইলিয়াস শাহ অত পলিসিও নিছে। যুদ্ধ অনেকটা হলো পলিসি, খালি সম্মুখ সমরে যুদ্ধ করে যুদ্ধ জয়লাভ করা যায় না,
সে একডালা দুর্গে আশ্রয় নিয়েছে, সেটাও তার একটা পলিসি। এখন এই বাড়ির ছাদে রমণীদেরকে, অসহায় শিশু নারী উঠে যে তারা কান্নাকাটি করতেছে, যে সুলতানের সৈন্যরা দেখতেছে, সেটাও তার একটা পলিসি হতে পারে। বাড়ির ছাদে উঠে তাদের কান্নার ধ্বনিতে বিচলিত হয়ে ফিরোজ শাহ অবরোধ উঠে ইলিয়াস শাহের সাথে সন্ধি করতে চান। এটা দুটি পলিসি গ্রহণ করেছিল। আর ফিরোজ শাহ তুগলক চাইছে না যে সেখানে আমি অভিযান করে তাদেরকে আমি ধ্বংস করে দিই, যেটাকে আমরা মানব বিধ্বংসী কাজ আমরা যে যে করার তার কোনো যে ইচ্ছা নেই। আরেক ঐতিহাসিক যে শামসি সিরাজ দুর্গে অবস্থানরত ভীত, সন্ত্রস্ত, অসহায় শিশু, নারী ও বৃদ্ধের কাতর ক্রন্দনে আর্তনাদে বিচলিত সুলতান ফিরোজ শাহ একতলা অবরোধ উঠিয়ে আকস্মিক দিল্লি প্রত্যাবর্তন করেন। দুজন ঐতিহাসিক বলছেন। তো আধুনিক ঐতিহাসিক এডওয়ার্ড থমাস বলেন, এই অভিযানের ফলে সুলতানের দুর্বলতা শুধু প্রকাশ পেয়েছিল, অর্থাৎ সুলতান ফিরোজ শাহ তুগলক বাংলা অভিযান সম্পূর্ণ ব্যর্থতা পর্যবসিত হয়। যদি উনি মানবীয় দৃষ্টিকোণ থেকে যদি উনি ধ্বংসাত্মক কার্যকলাপ নিয়ে নেয়, তাহলে ঠিক হয়েছিল, তার অভিযান ব্যর্থ ছিল না, যে সফলে ছিল আমরা বলবো। আর যদি উনার দুর্বলতা, আগে তো উনি বলছেন উনি দুর্বল চিত্তে মানুষ, অনেকে আছে, যেমন আমি একসময় গরু জবাই করতে, এই যে কোরবানির ঈদ ধরতাম, কিন্তু এখন আমি হাটে রিং বসানোর পর থেকে যে আমি এখন দেখতে আমার কাছে ভয় লাগে এখন। এটা স্বাভাবিক, মানুষের মানবীয় গুণাবলী আছে এই জন্য। তো এই ক্ষেত্রে এরকম যে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমি তো সেটা বলবো না, যে বলে সেখানে মানবীয় গুণাবলী যদি কাজ করে থাকে, সেটা তো ঠিক আছে, যে ওনার পলিসি ঠিক আছে। তো যাই হোক, শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যু, তার পুত্র সিকান্দার শাহ ১৩৫৮ খ্রিস্টাব্দে পান্ডুয়ার সিংহাসনে আরোহণ করেন। জাফর খান নামে বাংলার জনৈক আমির আমন্ত্রণে প্রথম অভিযান ব্যর্থতার পরিস্থিতি নেবার জন্য সুলতান ফিরোজ শাহ তুগলক ৫৯ খ্রিস্টাব্দে ৭০,০০০ অশ্বারোহী, ১২৭০ রণহস্তি এবং অসংখ্য রণপোত নিয়ে দ্বিতীয়বার বাংলা অভিযান করেন। দিল্লির সুলতান বাংলা অভিযানের কথা শুনে সুলতান যে সিকান্দার শাহ পিতার নীতি অনুসারে একঢালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। দীর্ঘ অবরোধ রাখার পর শেষে সুলতান ফিরোজ শাহ সিকান্দার শাহের সাথে সন্ধি করে রাজধানীতে ফিরে যান। এটা একই অবস্থা, দুটি অভিযান করেছে, দুটি অভিযানে যে যাই হোক, যে তবে সন্ধি করছে, সন্ধির শর্ত অনুযায়ী যে সুলতান ফিরোজ শাহ যে তুগলক যে সিকান্দার শাহকে বাংলার স্বাধীন সুলতান বলে স্বীকৃতি দেন। যে সুলতান সিকান্দার শাহ ফিরোজ শাহ তুগলককে ৪০টা হাতি এবং অনেক ধনরত্ন উপহার প্রদান করেন। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের বাংলা প্রথম অভিযানের মতো দ্বিতীয় অভিযানে ব্যর্থতা পর্যবসিত হয়। এর পরবর্তী ২০০ বছর ১৩৬০ থেকে ১৫৬০ বাংলা দিল্লি সুলতানদের প্রভাব থেকে মুক্ত থাকেন। আমরা আগে বলেছি যে তোমরা যারা বাংলার ইতিহাস পড়ো, সেখানে দেখবে যে শামসুদ্দিন হাজী ইলিয়াস বা শামসুদ্দিন ইলিয়াস থেকে বাংলা স্বাধীন হয়েছে। এরপর আবার মোগল আমলা আসে, তারা মোগলদের অধীনে কিছু চলে যায়, এরপর আবার বাংলা আবার স্বাধীন হয়ে যায়। এইভাবে যে বাংলা উনি পরপর দুটি অভিযান যে পরিচালিত, সেখানে সম্মুখ যুদ্ধ হয় নাই, যে চুক্তির মাধ্যমে তাদের যে দ্বন্দ্ব সংঘাতে অবশ্যই। এরপর উনি উড়িষ্যা অভিযান করছেন, নবাবপুর অভিযান, তারপরে সিন্ধু অভিযান করছে। স্থানীয়রা যারা শাসক, তারা যেমন সিন্ধু যে পাকিস্তানের যে সিন্ধু আছে, সিন্ধু পক্ষত হচ্ছে ঈশ্বরদী প্রাসাদ বলেন, ঠাট্টা অভিযান ফিরোজ শাহ তুগলকের শাসনামলে একটি উল্লেখযোগ্য কৌতূহলোদ্দীপক ঘটনা। সিন্ধু এবং ঠাট্টার নেতৃবৃন্দ অবৈধমূলক আচরণ এবং বিদ্রোহাত্মক কার্যকলাপের দমনে সুলতান ফিরোজ শাহ তুগলক ১৩৬১ খ্রিস্টাব্দে ৯০,০০০ অশ্বারোহী, অসংখ্য পদাতিক, ৪৮০ হাতি এবং ৫০০ জলযান সহ সিন্ধু রাজধানী ঠাট্টায় আক্রমণ করেন। ঠাট্টা হলো সিন্ধুর রাজধানী, বর্তমান যে সিন্ধু আছে, পাকিস্তানের যে সিন্ধু রাজা বাবা মিয়া ২০,০০০ অশ্বারোহী এবং ৪০,০০০ মতান্তরে পদাতিক সৈন্য সহ সুলতানকে বাধা দেন। ইতিমধ্যে সুলতানের শিবিরে খাদ্য বা মহারি দেখা দেয়, এতে সুলতান গুজরাটে ফিরে যান। এরপর ৬ মাস পর দিল্লি থেকে উজিরে খান-ই-জাহান মকবুল কর্তৃক প্রেরিত সৈন্যদের পুনরায়
যে সুলতান সিন্ধু আক্রমণকারী সিন্ধু রাজা আত্মসমর্পণ করে এবং বাৎসরিক করদানে যে স্বীকৃত হন। সুলতান ফিরোজ শাহ তুগলক রাজা জামবাওয়ানিয়ার ভ্রাতা তামাসির হাতে সিন্ধু শাসনভার দিয়ে দিল্লি ফিরে আসেন। এইটা ছিল তার শেষ অভিযান। অন্যগুলো হচ্ছে তারপর নগরকোট অভিযান, এগুলো ছোটখাটো অভিযান ছিল যে সেখানে যে এই অভিযানগুলো করে তারপর উনি তার শাসন ব্যবস্থা সংস্কারের দিকে যে মনোযোগ দিয়েছিলেন। ঠিক আছে, আজকে আমরা অভিযানগুলো দেখলাম। আমরা আগামী ক্লাসে তার শাসন ব্যবস্থার স্বরূপগুলো আমরা দেখব, কি কি কাজ করছেন। তো উনি প্রজা কল্যাণমূলক বেশি কাজই করেছিলেন, যে শিক্ষা সংস্কৃতি বিশেষ করে যে কৃতদাসদের জন্য একটা বিভাগ খোলা হয়েছিল, যে যে কৃতদাস বিভাগ, তারপরে অনাথ ছেলে মেয়েদের জন্য যেটাকে তার রীতিনীতি বলা হয়েছে, পিতা মহীশুভ আচরণ, মাতা মহীশুভ আচরণ, এই দুটি উনি করেছিলেন। আরও কিছু সংস্কার, উনি অনেকটা স্থাপত্যশীল পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন। আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সকলেই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।